বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্টের প্রিভিউর দিন আমি বলেছিলাম বাংলাদেশের জন্য এখন জিম্বাবুয়ে যা পাকিস্তানও তাই। কারো কারো তাতে মৃদু আপত্তি ছিল, কিন্তু মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশ যে আধিপত্য নিয়ে ক্রিকেট খেললো, তাতে করে ওই মৃদু আপত্তিটা চলে যাওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই টেস্ট ক্রিকেট তো টেস্ট ক্রিকেটই। 5 দিনের খেলা, একদিন মাত্র খেলা শেষ হয়েছে। ম্যাচের রেজাল্ট এখনও যে কোনো কিছুই হতে পারে, কিন্তু প্রথম দিন বাংলাদেশ যেই রকম ডোমিনেট করে ক্রিকেট খেললো, এইটা আসলে একটা বিগ টিম একটা তুলনামূলক স্মল টিমের বিপক্ষে এইভাবেই খেলে। এই জন্যই আসলে আমি বলেছিলাম আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমটা পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের আগে যেরকম একটা অবস্থানে রয়েছে, তাতে আমাদের জন্য এখন ওই জিম্বাবুয়ের মতোই পাকিস্তানকে আমরা ট্রিট করতে পারি। প্রথম দিন বাংলাদেশ শেষ করেছে 4 উইকেটে 301 রানে। টেস্টের আগের দিন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে, তার কথাতে বোঝা গিয়েছিল যে 400 রান, প্রথম ইনিংসটা গুরুত্বপূর্ণ, 400 রান এটা হওয়াটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন তো মনে হচ্ছে যে প্রথম ইনিংসটাতে বাংলাদেশ এমনকি 500 রান পর্যন্ত করে ফেলতে পারে। এবং দিন শেষের প্রেস কনফারেন্সে এসে আমাদের মমিনুল হক সেই কথাটাও তো বলে গেছেন। এই যে প্রথম দিনের খেলাটা গেল, সেইখানটাতে আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটা? নাজমুল হোসেন শান্তর ওই ম্যাজিক্যাল মোমেন্টের বাইরে অন্য কোনো কিছুর কথা কি বলতে পারবো? নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক কি অসাধারণ ব্যাটিং করেছেন। দলের ওই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দুইজনের 170 রানের যে পার্টনারশিপ, সেইটাই বাংলাদেশকে একটু নড়বড়ে শুরুর পর একটা ভালো অবস্থানে নিয়ে গিয়েছিল। এবং নাজমুল হোসেন শান্ত তিনি তার টেস্ট ক্যারিয়ারে 9 নম্বর সেঞ্চুরিটা তুলে নিয়ে যখন আউট হয়ে যান, তারপরেও আরও একটা 75 রানের জুটি হয়েছে মুশফিকুর রহিম এবং মমিনুল হকের। শান্ত সেঞ্চুরিটা পেয়েছেন, মমিনুল সেঞ্চুরিটা পাননি। প্রথম দিনে আমাদের আক্ষেপের জায়গা বলতে এইটাকেই বোধহয় একটু সবচেয়ে বড় করে দেখা যায়। এই টেস্টে টসে জিতেছেন পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ এবং টস জিতে তারা আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরাও টস জিতলে আগে ব্যাটিংয়ে নিতাম, ফলে এইখানটাতে খুব বেশি আর পার্থক্য হয়নি। কিন্তু মিরপুরের এই স্পোর্টিং উইকেটে যেইখানে ঘাস ছিল, ইনফ্যাক্ট সারাদিনই পেস বোলারদের জন্য কিছু না কিছু উইকেটটাতে ছিল, ওইখানটাতে বাংলাদেশের ব্যাটিংটা সত্যিই প্রশংসা করার মতো। স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে শুরুতেই আমরা 2 ওপেনারের উইকেট হারিয়েছি, ফার্স্ট আওয়ারেই আমরা হারিয়েছি তাদেরকে, এবং আমাদের ওই 2 ওপেনার মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম তারা 31 রানের মধ্যেই বিদায় নিয়ে নিয়েছেন। মাহমুদুল হাসান জয় তিনি ইনিংসটা শুরু করেছিলেন 4 দিয়ে। প্রথম বলটাই টেস্টের অবশ্য সেইটা হচ্ছে গিয়ে লেগ স্ট্যাম্পের উপরে একটা বাইরের দিকে, ইনফ্যাক্ট একটা হাফ বলে পেয়ে গিয়েছিলেন, ফ্লিক করে সেটা 4 মেরে দিয়েছেন। পরের বলটা লেগ বাই থেকে 4 হলো, কিন্তু ওইখানটাতেই শাহিন শাহ আফ্রিদির ওই 4 রানেই তিনি একটা লাইফ পেয়েছেন। এবং তার যে প্রবলেমটা টেস্টে উইকেটের পেছনে ক্যাচ দেওয়া, একজন ওপেনারের জন্য এটা আসলে একটা বেশ প্রবলেমেটিক। যদিও তিনি গত 2টা টেস্টে রান করেছেন সেটা ঠিক আছে, কিন্তু এই টেস্টেও তিনি উইকেটকে মানে ওই যে পেছনে ক্যাচ দিলেন, স্লিপে ক্যাচটা 4 রানে পড়ে গেল, কিন্তু 8 রানের সময় সেই আফ্রিদির বলটাতেই তিনি সেই উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েই আউট হয়ে গেলেন। এবং মোহাম্মদ আব্বাস তিনি তার প্রথম ডেলিভারিটাতেই সাদমানকে আউট করে দিলেন। একটু শর্ট অফ লেন্থের বল যেটা অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল, এবং সেইখানটাতে সাদমানও পেছনে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন। এবং সেইখান থেকেই শান্ত আর মমিনুলের প্রতিরোধটা শুরু। দেখেন, উইকেটে বোলারদের জন্য একটু অ্যাসিস্ট্যান্স রয়েছে। 2 ওপেনারের উইকেট তারা টেস্টের ফার্স্ট আওয়ারে তুলে নিয়েছে, ফলে বাংলাদেশের উপরে পাকিস্তানের বোলারদের চেপে বসাটাই, জেকে বসাটাই স্বাভাবিক। সেইটা এই পার্টনারশিপ হতে দেয়নি, বিশেষ করে শান্ত হতে দেননি। প্রথম থেকেই তিনি খুবই পজিটিভ ছিলেন এবং সেই পজিটিভ ইন্টেন্টে তিনি ব্যাটিং করে পাকিস্তানের কোনো বোলারকে আসলে ইনফ্যাক্ট সেটেলড হতে দেননি, যেইটা এই টেস্টের খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। মমিনুল হক অন্য সাইড থেকে তার মতো করে খেলার ফ্রিডমটাও সেই কারণে পেয়েছেন, একটুখানি সময় হয়তো বা তিনি নিয়েছেন। এখন টেস্টে তো এরকম ভাই হবে, টেস্টে তো সবাই আর একই তাল লয় ছন্দে ব্যাটিং করবেন না, সেইটার প্রয়োজনীয়তায় নাই। ফলে মমিনুল এবং শান্ত একে অন্যের পরিপূরক হয়েছেন, একে অন্যকে কমপ্লিমেন্ট করেছেন খুবই ভালোভাবে, যেই কারণে এই পার্টনারশিপটার কোনো জবাব পাকিস্তান আসলে পাচ্ছিল না। নাজমুল হোসেন শান্ত তার এইখানটাতে আমার কাছে ওই শটটা, এমনি তো খুব দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন, 12টা 4 মেরেছেন, 2টা ছক্কা তিনি মেরেছেন, কিন্তু 89 থেকে 95-তে ঢোকার সময় তিনি মোহাম্মদ আব্বাসকে যে একটা ছক্কা মারলেন, একটু
একটুখানি ফুলার লেন্থের বল, যেটাকে একটু বানিয়ে নিয়ে লং অনের উপর দিয়ে একদম স্ট্রেট ব্যাটে যে ছক্কা মেরেছেন, এটা সত্যি সত্যি আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে এর একটা দাবিদার। মানে এরকম একটা শট, এই শটটার কথা ধরেন আজকে থেকে অনেক দিন পরও যদি আমাকে কেউ মনে করিয়ে দেয়, এটা আমার মনে থাকবে। এরকমই একটা শট এখানটাতে খেলেছেন এবং তারপরে গিয়ে তিনি সেঞ্চুরিতে পৌঁছে যান ওই আব্বাসকে একটা দুর্দান্ত কাভার ড্রাইভে 4 মেরে কত 129 বলে তিনি সেঞ্চুরিতে পৌঁছে গিয়েছেন। তার মানে এখানে স্ট্রাইক রেটটাও তার দেখেন, স্ট্রাইক রেটটা আপনার গুরুত্বপূর্ণ না এক অর্থে, কিন্তু প্রতিপক্ষ বোলারদের যে সেটেলড হতে দেননি এবং সেইখানটাতে এগ্রেশন এবং ডিফেন্সের ব্যালেন্সটাও শান্তর খুব দুর্দান্ত ছিল। গত 5 টেস্টে শান্তর এটা 4 নাম্বার সেঞ্চুরি, গত 8 ইনিংসে এটা শান্তর 4 নাম্বার সেঞ্চুরি, টেস্টে তার 9 নাম্বার সেঞ্চুরি হয়ে গেল। কি দুর্দান্ত ফর্মে শান্ত রয়েছেন এবং মমিনুল তো দিন শেষে প্রেস কনফারেন্সে এসে বলেছেনই যে জীবনের সেরা ফর্মে শান্ত আছেন। হতাশার যেটা একটুখানি সেটা হচ্ছে গিয়ে সেঞ্চুরি করার ঠিক পরের বলটাতে শান্তর আউট হয়ে যাওয়া, হয়তো বা ওই যে সেলিব্রেট করেছেন তারপরে এবার মনোসংযোগটা পুরোপুরি দিয়ে নেক্সট বলটা আসলে খেলতে পারেনি এবং ওইটাতে একটুখানি ভেতরে ঢোকা বলটা আম্পায়ার আউট দেননি, কিন্তু ডিআরএস নিয়ে পাকিস্তান ওইখানটাতে শান্তর উইকেটটা পেয়ে যায়। মমিনুল এবং মুশফিকের কথা বলছিলাম যে তারা এরপরে আরও একটা 75 রানের পার্টনারশিপ করেছে। মমিনুলের সেঞ্চুরিটা প্রাপ্য ছিল এবং সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন বলেই মনে হচ্ছিল। ইনফ্যাক্ট তিনি ওই 91 রানের নোমান আলীর বলটাতে তিনি এলবিডব্লিউ হয়ে যায়, মাত্র 9 রান দূরে থাকতে তিনি আউট হয়ে গেলেন। একটু অ্যালার্মিং বলতে পারেন যে ধরেন লাস্ট টেস্ট সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষেও 2 টেস্টেই মমিনুল 80s পেরিয়ে গিয়েছিলেন, সেঞ্চুরি পাননি। এখানে 90s ঘরে গিয়ে তিনি কাটা পড়লেন। গত 20টা টেস্ট ইনিংসে মমিনুলের সেঞ্চুরি নেই, যদিও দিন শেষে তিনি প্রেস কনফারেন্সে এসে একটু মজাই করেছেন যে না আক্ষেপ নেই, শুরুতে একটু আক্ষেপ ছিল, হয়তো বউ বাসায় গেলে মানে ওই সেঞ্চুরিটা মিস করেছেন বলে বউ একটু বকা দিবে, ওই জন্য আর কি একটু আক্ষেপের কথা তিনি বলেছেন, মজা করে সেটা বলেছেন। বাট স্টিল ভাই সেঞ্চুরি সেটটাও সেঞ্চুরি, টেস্টের একটা সেঞ্চুরি 9 রানের জন্য মিস করা এই আক্ষেপ না থেকেই পারে না। আর দিনে খেলাটা আমাদের শেষ করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক 48 রানে নট আউট রয়েছেন, লিটন তো কিছুক্ষণ আগেই নেমেছেন, সিঙ্গেল ডিজিটেই তিনি রয়েছেন। ফলে বাংলাদেশ প্রথম দিনটা শেষ করেছি আমরা খুবই একটা ভালো অবস্থানে থেকে 4 উইকেটে 301 রানে। এখন সেকেন্ড ডেতে ফার্স্ট সেশনটা যদি আমাদের এই পার্টনারশিপ কাটিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে 500 রান আসলে হবারই কথা। মমিনুলও সেটাই বলছিলেন। তাহলে এই যে প্রথম দিনটা হলো, সেখানে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? আমার কাছে সত্যি এটা 3টা দাবিদার রয়েছে। একটা দাবিদার আমার কাছে মনে হয় টস। পাকিস্তানে যে টসে জিতে আগে তারা বোলিং করার সিদ্ধান্ত নিল, আমরাও ওই টসে জিতলে ব্যাটিংই নিতাম, বাট স্টিল পাকিস্তান নিজেরা জিতে এই সিদ্ধান্ত নিয়েছে এবং সেইখানটাতে আমাদের ওই বোলারদের সহায়তা রয়েছে। এরকম উইকেট আমাদের ব্যাটসম্যানরা যেভাবে সাহস নিয়ে ব্যাটিং করেছেন, স্পেশালি মমিনুল শান্তর সেই পার্টনারশিপটা, এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফলে ওই টসের ডিসিশনটা পাকিস্তানের, ওইটা আমার কাছে একটা মোমেন্ট অফ দ্য ডে, যেটা তাদের জন্য বুমেরাং হয়েছে। একটা আমার কাছে সত্যি শান্তর ওই যে আমি বললাম যে ছক্কাটা মোহাম্মদ আব্বাসকে স্ট্রেট মেরেছিলেন, একদম মানে ছবির মতো ছক্কা মেরেছেন, অনেক দিন মনে রাখার মতো ওই শটটা আসলে খেলেছেন সেটা। তবে ভাই এগুলো আসলে ছাপিয়ে যে সেঞ্চুরির মোমেন্টটাতে যে তিনি গেলেন, এটা মোমেন্ট হিসেবে হয়তো মানে ম্যাচের কনটেক্সটে টসের মতো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু সেঞ্চুরিতে সেঞ্চুরি, গত 5 টেস্টে 4 নাম্বার সেঞ্চুরি তার, গত 8টা টেস্ট ইনিংসে 4 নাম্বার সেঞ্চুরি তার, 9 নাম্বার টেস্ট সেঞ্চুরি, এবং কি অসাধারণ একটা সেঞ্চুরি তিনি করেছেন। এটাও তার এই 9টা টেস্ট সেঞ্চুরির মধ্যে সবচেয়ে ভালো সেঞ্চুরি করবেন আমার ধারণা টপ 3 মধ্যে আসলে এই সেঞ্চুরিটা থাকবে। সো নাজমুল হোসেন শান্তর ওই সেঞ্চুরি ছোঁয়া মুহূর্তটাই আমার কাছে মনে হচ্ছে মোমেন্ট অফ দ্য ডে। আপনি কি একমত হচ্ছেন কিনা? এবং 450 রান তো অন্তত পক্ষে, 500 না হলেও 500 আশা তো করি, অন্তত পক্ষে 450 তো প্রথম ইনিংসে বাংলাদেশের করাই উচিত, কি বলেন?